সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি তুমি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা মনে করলে অবশ্যই তুমি আমাকে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব সমাধানের ব্যবস্থা করতে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করতে যাচ্ছি আমার আজকের ক্লাস। আজ আমি তোমাদেরকে এই উদ্দীপকের আলোকে গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। চলো আমরা উদ্দীপকটি ভালো মতো একটু পড়ে নেই। রূপালী ট্রেডার্সের হিসাব বই হতে 2020 সালের মে মাসের মজুদ বা গুদাম বিভাগের মজুদ সংক্রান্ত নিচের তথ্যসমূহ সংগ্রহ করা হয়েছে। 1, মে মাসের 1 তারিখে বলেছে মজুদ মাল 5,000 টাকা, প্রতি একক 10 টাকা। মে 4 তারিখে বলেছে ক্রয় 400 একক, প্রতি একক 15 টাকা। মে 9 কারখানায় ইস্যু 300 একক। মে 12 নষ্ট মাল গুদাম হতে ফেলে দেওয়া হলো 50 একক। 16তে বলেছে গুদামে ফেরত 70 একক। 19 তারিখে বলেছে ক্রয় 600 একক, প্রতি একক 20 টাকা। 23 তারিখে বলেছে সরবরাহকারীকে ফেরত 120 একক। 27 তারিখে বলেছে কারখানায় ইস্যু 500 একক। মে মাসের 31 তারিখে বলেছে সমাপনী মজুদ 300 একক। এই ছিল উদ্দীপকের তথ্য। কতে জানতে চেয়েছে আমার কাছে ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো। এ অঙ্কে কিছু পণ্য শর্ট পড়বে। শর্ট পড়ার পরিমাণটা কত বা ঘাটতি পরিমাণটা কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। এরপরে বলেছে খতে লিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। আর গতে বলেছে ভারযুক্ত গড় পদ্ধতিতে রূপালী ট্রেডার্সের মাল খতিয়ান তৈরি করো। আমাকে দুটো মাল খতিয়ান করতে বলেছে এবং কতে বলেছে ঘাটতি এককের পরিমাণ। এবার আমি একটু প্রশ্নটি বুঝে নিই। আমার এই উদ্দীপকটি মূলত গুদাম বিভাগের অঙ্ক এটি। তাহলে আমার গুদাম বিভাগের কাজ কি? আমার গুদাম বিভাগের কাজ হচ্ছে মূলত আমার প্রতিষ্ঠানে গোডাউন বা গুদামে যে পরিমাণ পণ্য থাকার কথা ছিল তা আমি কি করব, এটা আমাদের কাছে যারা পণ্য চাইবেন, কারা চাইবেন হয়তো বা আমার কাছে উৎপাদনকারী, অথবা কোনো পণ্য আমি বিক্রি করে দিব। আমার কাজ হবে আমি কোনো পণ্য কিনে এনে আমার গুদামে রাখবো। মূলত এই হচ্ছে আমার কাজ। আমরা কয়েকটা নোট একটু দেখি। কয়েকটা নোট দেখলে আমার কিছু বিষয়ে ক্লিয়ার ধারণা একটা আসবে। তুমি এই নোটগুলো একটু লক্ষ্য করো, এখানে কিছু নোট রয়েছে। দেখো, উদ্দীপকে সমাপনী মজুদ পণ্য দেয়া থাকলে বুঝতে হবে, আমার এই উদ্দীপকে ছিল সমাপনী মজুদ পণ্য, বুঝতে হবে অঙ্কে পণ্য ঘাটতি আছে, না হয় নতুন পণ্য ইস্যু করা হয়েছে। এটি সমাধানের উপর নির্ভর করবে কোনটি হবে আসলে। এরপর একটি নোট খেয়াল করো, মজুদ ঘাটতি বলতে বোঝায় আমার প্রতিষ্ঠানের গোডাউনে বা গুদামে যে পরিমাণ পণ্য থাকার কথা ছিল তা কম আছে। এর কারণ হতে পারে পণ্য বিক্রয় বা ইস্যু অথবা পণ্য বিনষ্ট। ঘাটতি পণ্যকে ইস্যু ধরে উল্লেখিত পদ্ধতিতে সমাধান করতে হবে। ঠিক আছে। এরপরে লাস্ট নোটটিতে বলা হয়েছে হিসাবরক্ষক হিসেবে আমি যখন গুদাম বা মজুদ বিভাগে অবস্থান করি তখন আমার কাজ হলো পণ্য ক্রয় করে গুদামে মজুদ করা, উৎপাদনের জন্য কারখানায় কাঁচামাল প্রেরণ করা এবং কারখানা হতে অপ্রয়োজনীয় মালামাল ফেরত গ্রহণ করা। মে মাসের 16 তারিখ গুদামে ফেরত, এ কথার অর্থ হলো, আমি একটু আবার মে মাসের 16 তারিখটা তোমাকে দেখাচ্ছি। দেখো এখানে মে মাসের 16 তারিখে কী বলেছে, দেখো গুদামে ফেরত 70 টাকা, 70 একক। গুদামে ফেরত 70 একক। এই নোটের ব্যাপারে বলা হয়েছে যে কি মে মাসের 16 তারিখের নোটটি তুমি আবার একটু লক্ষ্য করো। গুদামে ফেরত এ কথার মানে হলো আমি গুদাম রক্ষক হিসেবে কারখানা হতে বা বিক্রয় বিভাগ হতে অথবা অন্য যে কোনো বিভাগ হতে পণ্য ফেরত গ্রহণ করেছি। এই নোটগুলো আমার আজকের সমাধানের জন্য যথেষ্ট সহযোগিতা করবে। চলো এবার আমরা আমাদের মূল সমাধানে চলে যাই। উদ্দীপকের আলোকে আমরা আমাদের বিভিন্ন প্রশ্নের সমাধানগুলো করে দেখে বুঝে নেই। আমার ক নম্বর প্রশ্নের সমাধানের জন্য ছক প্রস্তুত। ঘাটতি এককের পরিমাণ এখন আমরা নির্ণয় করব। প্রথমে মে মাসের 1 তারিখে আমার প্রারম্ভিক মজুদ ছিল, একটু উদ্দীপকটি আরেকবার লক্ষ্য করো কিভাবে ছিল। দেখো মজুদ ছিল 5,000 টাকা, প্রতি এককের দাম 10 টাকা। তাহলে
কত একক ছিল সেটা আমার আবার একটু কষ্ট করে ভাগ করে বের করতে হবে। তো আমার এখানে খেয়াল করতে হবে মজুদ পণ্যের পরিমাণ বের করছি আমি। প্রতি এককের দাম যদি 10 টাকা হয়, এভাবে যদি 5,000 টাকার মজুদ হয়, 5,000কে 10 টাকা দিয়ে ভাগ করলেই কিন্তু আমি টোটাল একক কত সেটি আমরা পেয়ে যাব। তাহলে এখন আমরা এটি খাতা কলমে সমাধান করে দেখব। লক্ষ্য করো, প্রারম্ভিক মজুদ 1 তারিখে লিখব আমরা। প্রারম্ভিক মজুদ বের করব কীভাবে? টোটাল ছিল 5,000 টাকা এবং প্রতি এককের দাম ছিল 10 টাকা। এভাবে যদি আমি ভাগ করি তাহলে এককের পরিমাণ দাঁড়ায় 500। এরপরে যাব আমরা 4 তারিখে। ক্রয়ের কথা বলেছে। 4 তারিখে বলেছে ক্রয়ের পরিমাণ ছিল 400 একক, আমরা লিখব 400 একক। 9 তারিখ বলেছে কারখানায় ইস্যু। কারখানায় ইস্যু। যখন আমরা কোনো পণ্য কারখানায় ইস্যু করি তখন আমার কাছ থেকে পণ্য চলে যায়, সেই ইস্যুকৃত পণ্যের পরিমাণ ছিল 300, তাই এটা আমরা বাদ দিব। এরপরে ছিল 12 তারিখ, নষ্ট মাল ফেলে দেওয়া হলো 50 একক। তাহলে নষ্ট মাল ফেলে দেওয়া হলো লিখব নষ্ট মাল ফেলে দেওয়া হলো 50 একক। এরপরে যাব আমরা 16 তারিখ। 16 তারিখে বলেছে গুদামে ফেরত। গুদামে ফেরত কী করব? যোগ করব না বিয়োগ করব? আমি কিন্তু শুরুতেই দেখেছি আমার উদ্দীপকে বলা ছিল আমি গুদাম বিভাগের কাজ করছি, সেই ক্ষেত্রে গুদামে ফেরত বলতে গুদামে ফেরত এসেছে, আর দ্যাট মিন্স পণ্য বেড়েছে। 70 একক ছিল, 70 একক আমরা যোগ করব। তারপরে ঘটনাগুলো আমরা লক্ষ্য করি। 19 তারিখে কি বলেছে? 19 তারিখ বলেছে ক্রয়। তাহলে ক্রয় করলে আমরা যোগ করব। ক্রয় করলে আমার হবে 600 একক, 600 একক যোগ করলাম। এরপরে 19 তারিখের পর 23 তারিখ বলেছে সরবরাহকারীকে ফেরত। সরবরাহ ফেরত। এ কথার মানে কি? যিনি আমাকে পণ্য দিয়েছিলেন তাকে আমরা বলছি সরবরাহকারী। তো কোনো কারণে হয়তো আমি তাকে পণ্য ফেরত দিয়ে দিয়েছি, এতে করে আমার পণ্য চলে গেছে। সরবরাহকারীকে ফেরত বলতে বোঝাচ্ছে আমি যার কাছ থেকে কিনেছিলাম তাকে আমি ফেরত দিয়েছি। এরূপ পণ্যের পরিমাণ ছিল 120 একক। 120 একক আমি মাইনাস করে দিব। তারপরে যাচ্ছি 27 তারিখে। 27 তারিখে কি বলেছে লক্ষ্য করো, কারখানায় ইস্যু। লিখি আগে কারখানায় ইস্যু। কারখানায় যখন আমরা পণ্য ইস্যু করি তখন আমার কাছ থেকে পণ্য চলে যায়, তাহলে 500 একক পণ্য ইস্যু করেছিলাম, 500 একক চলে যাবে। লাস্ট ঘটনায় বলেছে সমাপনী মজুদ। সমাপনী মজুদ, উদ্দীপকের সমাপনী মজুদ ছিল 300 একক। এই 300 একক আমরা নিয়মানুযায়ী বাদ দিব। এভাবে আমাকে টোটাল ক্যালকুলেশনটা করতে হবে। লক্ষ্য করো আমি যে যে কাজগুলো করেছি, এই কাজগুলো করার পরে এখন ফাইনালি যে রেজাল্ট হবে সেটা যে যদি পজিটিভ হয় তাহলে আমার ঘাটতি হবে। আমার যোগফল হচ্ছে 300। সব কিছু যোগ বিয়োগ করার পর আমার এখানে থাকছে 300 একক। তাহলে আমার ঘাটতি এককের পরিমাণ হচ্ছে টোটাল 300 একক পণ্য। শেষ হয়ে গেল আমার ক নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের খ নম্বর প্রশ্নের সমাধান, যেখানে লিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করার কথা বলেছে। চলো আমরা এবার মাল খতিয়ানটি প্রস্তুত করে দেখাই। মাল খতিয়ান প্রস্তুতের জন্য আমার ছক রেডি রয়েছে। এবার আমি তথ্যগুলো দেখে দেখে এক এক করে বসাবো, যোগ বিয়োগ করে তোমাকে পুরো অঙ্কটি বোঝানোর চেষ্টা করব।
প্রথমে 1 তারিখে আমরা মজুদ মালের পরিমাণটি লিখে নিব। সাল ছিল 2020, মে মাসের 1 তারিখে মজুদ ছিল প্রারম্ভিক মজুদ মাল। 1 তারিখে যে মাল থাকে সেটা প্রারম্ভিক মজুদ হিসেবেই চিহ্নিত হয়। এখন আমরা এটা লিখব, ছিল 500 একক 10 টাকা করে 5000 টাকার পণ্য। 500 একক 10 টাকা করে 5000 টাকার পণ্য। এটা লেখা শেষ হয়ে গেলে আমরা এখন কি করব, লম্বা দাগ টেনে ছকটাকে এই পাশ থেকে ও পাশ পর্যন্ত মিলিয়ে দিব। এরপরে লিখব আমরা পরবর্তী ঘটনা। এর পরের ঘটনা হচ্ছে ক্রয়। 4 তারিখে বলেছে ক্রয়। 4 তারিখে ক্রয় বলেছে, আমরা ক্রয় লিখব। ক্রয় করেছে 400 একক, প্রতি একক 15 টাকা। 400 একক প্রতি একক 15 টাকা, তাহলে মোট হবে 6000 টাকার পণ্য। তাহলে আগে আমার স্টকে ছিল 500 একক পণ্য, 10 টাকা রেট, 5000 টাকা। নতুন করে এই যে কিনলাম 400 একক, এটা 15 টাকা রেটে ছিল, 6000 টাকার পণ্য। এখন আমি এটাকে দাগ টেনে ক্লোজ করব। প্রত্যেকটি ঘটনা লিপিবদ্ধ করার সাথে সাথে আমাকে এভাবে লম্বা দাগ টেনে ছকটিকে বন্ধ করতে হবে। এরপরে যাব আমরা পরবর্তী ঘটনা। 4 তারিখের পরে 9 তারিখ ইস্যু বলেছে। কারখানা ইস্যু। কোথায় ইস্যু? কারখানা ইস্যু। কারখানা ইস্যু করেছি আমরা। কত একক পণ্য ইস্যু করেছি? 300 একক পণ্য। আমার এই অঙ্কটি হচ্ছে লিফো পদ্ধতির, তাই লাস্ট ইন ফার্স্ট আউট, শেষের একক থেকে আমাকে প্রথমে বিক্রি করতে হবে। তো 300 একক পণ্য যদি আমাকে ইস্যু করার কথা বলে, তা আমি 300 একক পণ্য ইস্যু করব। কোত্থেকে ইস্যু করব? এই শেষ 400 থেকে। আমার শুরুতে 500, শেষে 400, 400 একক থেকে পণ্য ইস্যু করতে হবে কারখানায়। তাহলে আমি এখানে 400 থেকে 300 ইস্যু করে দিব। রেট হবে আমার 15 টাকা করে, 4500 টাকা। তাহলে আমার এই 500 কিন্তু কোনো কাজ করতে হয়নি। 500 জায়গায় রয়েই যাবে। 500 একক 10 টাকা রেটে 5000 টাকার পণ্য অক্ষত অবস্থায় থেকে যাবে। আর এই 400 থেকে আমি 300 বিক্রি করেছি, শেষ পণ্য থেকে আমি 300 বিক্রি করেছি, ওখানে রয়ে গেছে 100 একক 15 টাকা করে 1500 টাকা শেষ। এরপরে আমি আবার এই দাগটাকে ক্লোজ করে দিব। তারপরের ঘটনায় আমরা যাচ্ছি 9 তারিখের পর 12 তারিখ। 12 তারিখ বলেছে নষ্ট মাল গুদাম থেকে ফেলে দেওয়া হলো। নষ্ট মাল গুদাম থেকে ফেলে দেওয়া হলো 12 তারিখে বলেছে। লিখব বিনষ্ট পণ্য। কত একক ছিল? 50 একক পণ্য বিনষ্ট হয়েছে। তাহলে 50 একক পণ্য বিনষ্ট হবে। এখন কোন একক থেকে পণ্য বিনষ্ট হয়েছে? এখানে তো 500 একক পণ্য রয়েছে, 100 একক পণ্য রয়েছে। আমরা বিনষ্ট হিসেবে কোনটাকে দেখাবো? যেহেতু আমাদের পদ্ধতি লিফো, তাই আমি শেষের পণ্য থেকেই বিনষ্ট দেখাবো। 50 একক পণ্য বিনষ্ট হয়েছে, আমরা শেষ একক থেকেই বিনষ্ট দেখাবে। 5 15 75, 750 টাকা হবে এখানে। তাহলে আমার কিন্তু এই প্রথম 500 এককে কোনো কিছুই করতে হয়নি। প্রথম 500 এককে যা ছিল শুরুতে তাই থাকবে। 500 থেকে যাবে 10 টাকা রেটে 5000 টাকা। আর এখানে 100 থেকে বিনষ্ট হয়েছে 50 একক, আরও 50 একক রয়ে গেছে 15 টাকার রেটে 750 টাকা।
এবার আমি আবারও ছকটাকে ক্লোজ করব। বারো শেষ। তারপরে আমরা যাব পরবর্তী ঘটনা। সে পরবর্তী ঘটনা ঘটেছে 16 তারিখ। 16 তারিখ কী বলেছে উদ্দীপকে আমি একটু পড়ে শোনাচ্ছি। গুদামে ফেরত 70 একক। গুদামে ফেরত বলতে বোঝাচ্ছে আমি হয়তো কারখানায় পাঠিয়েছিলাম, সেখান থেকে সেই লোকেরা প্রয়োজন নেই বলে আমার কাছে পণ্যটি ফেরত পাঠিয়ে দিয়েছে। তো গুদামে ফেরত লিখব আমি। গুদামে ফেরত। আমি যেহেতু গুদাম বিভাগে অবস্থান করছি বর্তমানে, আমার অঙ্কটি গুদাম বিভাগের জন্য যেহেতু, তাই আমি গুদামে ফেরত বলতে গ্রহণকে বুঝবো আমরা। 70 একক গ্রহণ করব। এখন কোন রুটে ধরবো? লিফো পদ্ধতি আমার এটি, গুদামে ফেরত। তবে স্পেসিফিক বলাই ছিল আমার যে কোন একক থেকে পণ্য আমার এটি হয়েছে। তাহলে আমি যে পণ্য পাঠিয়েছিলাম আমি সেই পণ্য থেকেই ফেরত গ্রহণ করব গুদামে। তাহলে গুদামে যখন পণ্য ফেরত গ্রহণ করব তখন আমরা কোথা থেকে ধরব? 15 টাকা রেটে ধরব। তাহলে 15 গুণন 7 1050 টাকা। তাহলে আমরা গুদামে ফেরত এটা 1050 টাকা লিখছি। এখন প্রশ্ন হচ্ছে কেন আমি 70 টাকা রেটে ধরলাম? এর কারণ হচ্ছে আমি তখন দেখো গুদামে পাঠিয়েছিলাম, তার আগে গুদামে পাঠিয়েছি বা কারখানায় পাঠিয়েছি আমি 9 তারিখে 300 একক পাঠিয়েছি, আর 12 তারিখে পণ্য বিনষ্ট হয়েছিল। তাহলে এ দুটোই আমার কাছ থেকে হাতছাড়া হয়েছে, মানে আমার গুদাম থেকে এই দুটো পণ্য বের হয়ে গেছে। একটা বিনষ্ট হওয়ার কারণে বের হয়েছে, আর আরেকটা ইস্যু করার কারণে আমার মজুদ বিভাগ থেকে বের হয়ে গেছে। তাহলে আমার গুদামে ফেরত আসছে নিশ্চয়ই নষ্ট মাল ফেরত আসেনি। নষ্ট মাল তো ফেলেই দিয়েছি, উদ্দীপকে বলা ছিল যে নষ্ট মাল গুদাম থেকে ফেলে দেওয়া হলো, সেটা তো আমার কাছে ফেরত আসবে না। নিশ্চয়ই ভালো পণ্যগুলোই আমার কাছে ফেরত আসবে। তার ভালো পণ্য ইস্যু করেছি আমি তো এই 300 একক। এই 300 একক ইস্যু করেছিলাম আমি 15 টাকা রেটে, তাই আমি ফেরত গ্রহণ করেছি এই 15 টাকা রেটেই। এই কারণেই আমি 15 টাকা করে ধরেছি। তাহলে এখন আমার মজুদ লেখার পালা। 500-র জায়গায় 500ই লিখবো, এটা অক্ষত আছে 10 টাকা রেটে 5000 টাকার পণ্য। আর এখন এখানে 50 একক ছিল, নতুন করে আবার 70 একক ফেরত এসেছে গুদামে, তাহলে হবে 120 একক 15 টাকা রেটে 1800 টাকা হবে। এবার আমি ছকটাকে বন্ধ করব এভাবে লম্বা দাগ টেনে। তারপরে যাব আমরা 16 তারিখের পর 19 তারিখে। 19 তারিখে বলেছে ক্রয় 600 একক। 600 একক প্রাইস ছিল 20 টাকা। তাহলে 600 একক 20 টাকা করে হলে 12,000 হয়, পণ্যের ভ্যালু 12,000। এবার স্টক লেখার পালা, মজুদ উদ্বৃত্ত লেখার পালা। 500-র 500ই লিখবো আমরা, 10 টাকা রেট 5000 টাকা, আর 120 থাকবে আমার 15 টাকা করে 1800 টাকা। আর নতুন কিনলাম মাত্র 600 একক 20 টাকা রেটে 12,000 টাকা। তাহলে 3 ধরনের পণ্য, 10 টাকা রেট, 15 টাকা রেট, 20 টাকা রেট, 3 ক্যাটাগরির পণ্য আমার কাছে বর্তমানে মজুদ রয়েছে। দাগ টেনে বন্ধ করে দিলাম। পরবর্তী ঘটনায় যাওয়ার জন্য 23 তারিখ উদ্দীপকে বলেছে সরবরাহকারীকে ফেরত 120 একক। মানে যিনি আমাকে পণ্য দিয়েছিলেন আমি তাকে পণ্য ফেরত দিয়েছি। কে আমাকে দিয়েছিলেন? আমি যার কাছ থেকে কিনেছি। দ্যাট মিনস এটা ক্রয় ফেরত। ক্রয় ফেরত এটা আমরা ধরে নিব। তাহলে আমরা লিখব সরবরাহকারীকে ফেরত। তারিখ লিখে নিই আগে। তারিখ হচ্ছে 23। সরবরাহ ফেরত। আমি সরবরাহকে ফেরত দিয়েছি কত একক? উদ্দীপকে বলেছে 120 একক। তাহলে আমি 120 একক ফেরত দিয়ে দিই। তাহলে আমার কাছ থেকে পণ্য চলে যাবে
পদ্ধতির নাম কিন্তু লেফো পদ্ধতি। তাহলে আমি ফেরত দিব। এখানে আমার 500 একক আছে, 120 একক আছে, 600 একক আছে, 3 ধরনের পণ্য আছে, রেটও আলাদা আলাদা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা। আমি কোন রেট থেকে ফেরত দিব সরবরাহকারীকে? যেহেতু পদ্ধতির নাম লিফো পদ্ধতি, তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট, শেষের পণ্য আগে আমি ফেরত দিয়ে দিব। 600 একক থেকে 120 একক পণ্য ফেরত দিব 20 টাকা রেটে। তাহলে 20 টাকা রেটে ফেরত দিব 2400 টাকা। তাহলে আমার ওই আগের 500ই থেকে যাবে 10 টাকা রেটে 5000 টাকা। তারপরে 120 একক 15 টাকা করে 1800 টাকা। এবং এই 600 একক থেকে 120 একক পণ্য যদি আমি ফেরত দিয়ে দিই, তাহলে আমার কাছে থেকে যায় 480 একক 20 টাকা করে। 480 একক 20 টাকা করে 9600 টাকা। শেষ হয়ে গেছে আমার 23 তারিখের সমাধান। আমি এবার এটাকে ক্লোজ করে দিব। এখন লিখব আমরা 27 তারিখের ঘটনা। পরবর্তী আমার উদ্দীপকের ঘটনা 27 তারিখে ঘটেছে। কারখানায় ইস্যু 500 একক। আমার পদ্ধতির নাম লিফো পদ্ধতি। তা আমি কারখানায় ইস্যু করি। কারখানায় ইস্যু করেছি, 500 একক ইস্যু করব। এখন প্রশ্ন হচ্ছে 500 একক ইস্যু করব, লিফো পদ্ধতি যেহেতু, আগে 480 আমরা ইস্যু করব। 480 টোটালি চলে যাবে 20 টাকা রেটে 9600। এখন আমার তো টোটাল 500, আমার তো আরও 20 একক পণ্য ইস্যু করা বাকি রয়েছে। এই 120 থেকে এখন আমি আবার, এটা যেহেতু শেষ হয়ে গেছে, এখন এখানে হাত দিব। 120 থেকে 20 একক পণ্য আমি এখন ইস্যু করব। ওটার রেট ছিল 15 টাকা, 300 টাকা হবে। এভাবে আমি ইস্যু করলাম। টোটাল 480 আর 20 হচ্ছে 500। এখন আমার রয়ে গেল কত? 500 একক, কিন্তু উপরেরটা রয়েই গেল 10 টাকা রেটে 5000 টাকার পণ্য। আর এই 120 থেকে 480 থেকে পুরোটাই আমি ইস্যু করে ফেলেছি। 120 থেকে ইস্যু করেছি 20, রয়ে গেছে 100। 15 টাকার রেটে 1500 টাকা। এই অবস্থায় আমার 27 তারিখে উদ্ধৃত হয়েছে। আমি এবার লম্বা দাগ টেনে ছকটাকে ক্লোজ করব। এরপর আমি লিখব 27 তারিখের পর 31 তারিখ বলেছে সমাপনী মজুদ পণ্য। তাহলে সমাপনী মজুদ পণ্য ঠিক আছে, আমার সমাপনী মজুদ পণ্য 300 একক। একটু লক্ষ্য করো, সমাপনী 300 একক, কিন্তু থাকার কথা ছিল আমার কত? 500 এবং 100, মোট 600 একক থাকার কথা ছিল। কিন্তু বাস্তবে আমার কাছে সমাপনী মজুদ ছিল 300 একক। আমি তোমাকে একটু উদ্দীপকটি দেখাই, লক্ষ্য করো আমার উদ্দীপকে কত ছিল। দেখো, এই 31 তারিখে সমাপনী মজুদ ছিল 300 একক, কিন্তু আমার অঙ্কে দেখো এখানে আছে কিন্তু 500 আর 100 600 একক। তাহলে সমাপনী যদি 300 একক হয়, বাকি 300 গেল কোথায়? অবশ্যই বাকি 300 ঘাটতি পড়েছে। আমার ক নম্বরে কিন্তু বলেছিল ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করো। আমি কিন্তু খতিয়ান না করেই ঘাটতি এককের পরিমাণ নির্ণয় করেছিলাম। তো এখন আমি সেই ঘাটতি এককের পরিমাণটি দেখাচ্ছি। তারিখ হচ্ছে 31। ঘাটতি পণ্য, সমাপনী মজুদ পণ্য আমার আছে বাস্তবে 600, কিন্তু আমার উদ্দীপকে বলেছে 300। তাহলে বাকি 300 গেল কোথায়? তাহলে এই আমি কি করেছি? চলে গেছে আমার কাছ থেকে কোনোভাবে, হয়তো আমি ইস্যু করে ফেলেছি। এটাই ঘাটতি, 300 একক এখানে লিখব আমরা। এখন রেট লিখতে হবে। পদ্ধতির নাম হচ্ছে আমার লিফো পদ্ধতি। তাই এই ঘাটতি একক লিখতে গেলে আমি দেখাবো প্রথমে এখান থেকে এই 100 একক আগে যাবে। টোটাল 300-র মধ্যে, দুঃখিত, আমার এটা 100 হবে প্রথমে। টোটাল আমার 300 একক, আমি ঘাটতি পেয়েছি। এর মধ্যে এই 100 আগে যাবে, এই 100 আগে যাবে 15 টাকা রেটে 1500। আরও 200 একক ঘাটতি হয়েছে আমার।
এই 200 একক ঘাটতি যাবে আমার এই 500 থেকে 10 টাকা রেটে 2000, তাহলে ফাইনালি আমার থেকে যাবে 300 একক 10 টাকা রেটে 3000 টাকা। বিষয়টি একটু ভালো মতো লক্ষ্য করো, টোটাল 300 একক ঘাটতি পড়েছিল আমার সমাপনী ছিল 600 একক, এখান থেকে বাস্তবে প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল 300 একক, বাকি 300 একক কোথায় গেল? এইভাবে আমি ইস্যু করে দিব। 100 আর 200 কেন করলাম? কারণ পদ্ধতির নাম লিফো, লাস্টের প্রোডাক্ট আগে ইস্যু করতে হয়, তারপরে উপরের প্রোডাক্ট থেকে ইস্যু করতে হয়। টোটাল 300 একক ঘাটতি বা ইস্যু নামে আমাকে কাজটা করতে হবে। এখানে আমি অবলিক দিয়ে লিখে রাখতে পারি ইস্যু, অথবা আমার ঘাটতি পড়েছে, শর্ট পড়েছে। কেন? আসলে আমি কারখানায় ইস্যু করেছি, হয়তো হিসেবে লিখি নাই, এই ঘটনাটি ঘটতে পারে। তো যাই হোক, এখন আমরা দাগ টেনে ছকটিকে ক্লোজ করছি। এতটুকু পর্যন্ত আমি দাগটি দিব। এই ঘাটতিটি হবে আমার 31 তারিখে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের লাস্ট তারিখ হচ্ছে 31। আমি আবারও 31 তারিখ লিখব। এটা লিখব সমাপনী মজুদ লেখার জন্য। সমাপনী মজুদ, এই যে 300 ছিল 300 লিখব, রেড লেখার প্রয়োজন নেই, 3000 টাকা লিখব। এভাবেই আমার সম্পূর্ণ সমাধানটি শেষ হবে। আশা করছি তোমরা মনোযোগ দিয়ে অঙ্কটি বোঝার চেষ্টা করছো। বারবার দেখতে হবে, একবার দেখলে হবে না, তোমাকে অঙ্কগুলোকে বারবার দেখে দেখে নিজের মতো করে আত্মস্থ করে নিতে হবে। আমার খ নম্বর সমাধান শেষ হয়ে গেছে, এবার আমি আমার গ নম্বর প্রশ্নের সমাধান তোমাদেরকে এখন করে দেখাবো। গ নম্বর প্রশ্নের সমাধান করার জন্য আমার মাল খতিয়ান প্রস্তুত রয়েছে। এই অঙ্কে বলেছে ভারযুক্ত গড় পদ্ধতিতে সমাধান করার জন্য। একই উদ্দীপক দিয়ে আমি এখন সমাধানটি করছি। প্রথমে সাল লিখি 2020, মে 1, মজুদ ছিল 1 তারিখের মজুদ, দ্যাট মিনস প্রারম্ভিক মজুদ 500 একক ছিল, 10 টাকা করে 5000 টাকা। 500 একক 10 টাকা করে 5000 টাকা। এবার আমি লম্বা দাগ টেনে দিব। তারপরের ঘটনায় যাব। পরের ঘটনা ঘটেছে 4 তারিখে, মে 4। কি ঘটেছে? ক্রয় করেছে কতটুকু? 400 একক 15 টাকা। 400 একক 15 টাকা, টাকা হচ্ছে 6000। আমার আগে ছিল 500, 10 টাকা রেট 5000 টাকা, এবং এখানে ছিল 400 একক নতুন কিনেছি 15 টাকা দরে 6000 টাকার পণ্য। আবারও দাগ টেনে আমি ছকটিকে ক্লোজ করে দিব। এরপরে যাব আমরা পরবর্তী ঘটনা 9 তারিখ। 9 তারিখ বলেছে কারখানায় 300 একক ইস্যু করা হয়েছে। কারখানায় ইস্যু 300 একক। এখন আমার রেট কত হবে? এই রেট বের করতে হবে। যেহেতু ভারযুক্ত গড় পদ্ধতি আমি পূর্বেও করিয়েছি, আবারও বলছি ভারযুক্ত গড় পদ্ধতিতে রেট বের করতে হয়। এই দুটো টাকা যোগ করতে হবে। এই কলামের টাকাগুলো প্রথমে যোগ করে এই কলামের যোগফল দিয়ে ভাগ করতে হয়। মোট টাকাকে মোট একক দিয়ে ভাগ করে নতুন রেট পাওয়া যায়। আমি কাজটি তোমাকে একটু করিয়ে দেখাচ্ছি ক্যালকুলেটরে। দেখো কত কত ছিল। 5000 যোগ 6000, এই হলো যোগফল, ভাগ হবে 500 আর 400 900 দিয়ে। রেট হচ্ছে আমার এই। আমি দশমিকের পরে কমপক্ষে 4 ডিজিট নিব, 12.2222,
4 ডিজিট আমি নেওয়ার চেষ্টা করব। এবার আমি টাকাটি লিখব। কারখানা ইস্যু করেছি 300 একক, 12.2222, এভাবে আমি গুণ করব। তাহলে আমি গুণ করার পর গুণফলটি হচ্ছে 3667 টাকা। 3667 টাকা। আমার টোটাল প্রোডাক্ট ছিল 5,4,900। 900 থেকে যখন আমি 300 একক পণ্য ইস্যু করে ফেলেছি, আমার কাছে থেকে যাবে 600 একক পণ্য। এটাও থেকে যাবে 12.2222 এই রেটে। টোটাল টাকা হবে 7,333। 7,333, এটা দিয়ে এটা গুণ করলে 7,333 হয়। আর 300 দিয়ে 12.2222 গুণ করলে হয় 3,667 টাকা। শেষ হয়েছে আমার 9 তারিখের কাজ। আমি ছকটি কীভাবে বন্ধ করে দিব। 9 তারিখের পরের ঘটনা হয়েছে 12 তারিখে। 12 তারিখে গুদাম থেকে নষ্ট মাল ফেলে দেওয়া হয়েছে। তাহলে বিনষ্ট পণ্য লিখি আমি। বিনষ্ট পণ্য ফেলে দেওয়া হয়েছে 50 একক। ফেলে দিয়েছি 50 একক। তাহলে আমার কাছে পণ্য ছিল 600 একক। এখান থেকে 50 একক যদি ফেলে দেই, আমার থেকে যাবে 550 একক। রেট উভয় ক্ষেত্রেই 12 টাকা 2222 হবে। 12.2222। এখানেও ঠিক তাই হবে 12.2222। এটা নতুন রেট, ভার্জিত গড় পদ্ধতিতে রেট হয়েছে। এটা হবে 611, আর শেষেরটা হবে 6,722 টাকা। 6,722 টাকা। আবার ছক এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত দাগ টেনে বন্ধ করে দিব। দেওয়া হয়েছে। 12 তারিখের কাজ শেষ। এবার আমরা যাব 16 তারিখে গুদামে ফেরত। গুদামে ফেরত 70 একক পণ্য গুদামে ফেরত। গুদামে ফেরত আমি আগে খ নম্বর সমাধান করার সময়ও বলেছি। আজকের খ নম্বর সমাধানে বলছি গুদামে ফেরত বলতে আমার কাছে ফেরত এসেছে। আমি গুদামে ফেরত গ্রহণ করেছি, নিশ্চয়ই কারখানায় পাঠিয়েছিলাম, সেখান থেকে পণ্য আমি গুদামে রিসিভ করেছি 70 একক। এখন 70 এককের রেট পাঠিয়েছিলাম, এই যে ইস্যু করেছিলাম 12 টাকা 2222 রেটে, ফেরত গ্রহণ করেছি 12 টাকা 22 রেটে। গুণ করলে 856 টাকা হয়। তাহলে এবার রেটগুলো কত হবে দেখো। 550 ছিল 12 টাকা রেটে, 70 একক পণ্য আবার 12 টাকা রেটে। তাহলে 550 আর 70 এ দুটো যোগ করে দিব। যোগ করে দিয়ে 5 7 620 একক হয়। এটাও 12.2222 এই রেটে হবে। এবার আমার যেটা হবে, এটা দিয়ে এটা গুণ করলে টাকা যেটা হয় সেটা আমরা এখানে লিখব 7,578 টাকা। 7,578 টাকা লিখেছি। এবার আমি এটাকে ক্লোজ করব এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত। এরপরে 16 তারিখের পর ঘটেছে আমার 19 তারিখে ক্রয়। 19 তারিখে ক্রয় ঘটেছে, আমি লিখব ক্রয়। লিখেছি ক্রয় কতটুকু কিনেছি, 600 একক 20 টাকা করে। 600 একক 20 টাকা, 6 দোকানে 12,000 টাকা। তাহলে আমার পণ্য দুই ধরনের আছে, এখানে 620 আছে, এটা 12.2222 7,578 এই টাকা। আর নতুন কিনলাম 600 একক, এটা 20 টাকা রেট, এটা 12,000।
এভাবে লিখে আমি এখন আবার পুরো ছকটিকে ক্লোজ করে দিব। উনিশ তারিখ শেষ হয়েছে, আমি যাব তার পরের ঘটনা 23 তারিখে। 23 তারিখে বলেছে সরবরাহকারীকে ফেরত। সরবরাহকারীকে আমি ফেরত দিয়েছি। কতটুকু পণ্য ফেরত দিয়েছি? উদ্দীপকে বলেছে 120 একক পণ্য আমরা ফেরত দিব। তাহলে 120 একক পণ্য আমরা ফেরত দিব এইখানে। কত টাকা রেট হবে? এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন রেটে সরবরাহকারীকে ফেরত দিব। এখন সরবরাহকারীকে ফেরত দিব কখন? যখন আমরা কিনবো তখন। কেনা পণ্য সরবরাহকারী ফেরত দিব। এই যে আমরা রিসেন্ট কিনেছি 20 টাকা রেটে 600 একক কিনেছি, এখান থেকেই আমাকে ফেরত দিতে হবে। তাহলে এটার রেট ছিল 20 টাকা, হয় 2400। তাহলে আমার 620 থেকে যায় 12.2222 7578। এটা অক্ষত অবস্থায় থেকে যায় 7578। আর এখানে 620 থেকে 120 চলে গেলে থাকবে কত সেটা লক্ষ্য করতে হবে। 620 থেকে 100, দুঃখিত, 600 থেকে 120 চলে যাবে। আমার 620 থেকে 620 তো রয়েই গেছে। আমরা তো এই 600 থেকে এই 120 একক পণ্য ফেরত দিচ্ছি, তাহলে এই 600 থেকে 120 চলে যাচ্ছে, থেকে যাচ্ছে 480। 20 টাকা রেটে 9600। কাজ শেষ। দাগ টেনে ছকটাকে ক্লোজ করব। তেইশ তারিখের পর যাব আমরা পরবর্তী তারিখ 27। 27 তারিখে বলেছে কারখানায় ইস্যু। কারখানায় ইস্যু করেছি 500 একক। তাহলে আমি এখানে কারখানায় ইস্যু করব 500 একক। রেট দরকার, রেট ছাড়া কারখানা ইস্যু করা যাবে না, কারণ এটা ভারযুক্ত গড় পদ্ধতি, নতুন রেট আমাকে বানাতে হবে। রেট বানানোর প্রসেসটা কি? আমরা এ দুটো টাকা যোগ করব, যোগ করে এই দুটো একক দিয়ে ভাগ করব। ভারযুক্ত গড় পদ্ধতির নিয়মটাই হচ্ছে মোট টাকাকে মোট একক দিয়ে ভাগ করতে হয়। আমি কাজটি তোমাকে দেখিয়ে দিচ্ছি, লক্ষ্য করো তুমি স্ক্রিনে। 7578, 7578 ছিল এখানে, 9600 ছিল এখানে। এই যোগফল হচ্ছে 17178। এটাকে ভাগ করতে হবে 1100 দিয়ে। 620 আর 480 হচ্ছে 1100, ভাগ 1100। রেট হচ্ছে আমার এটা 15.6164। এটি আমরা এখন লিখব। 15.6164, 6164। টাকা কত হয়? 7808 টাকা, 7808 টাকা। তার টোটাল ছিল 1100। 1100 থেকে যদি আমি 500 একক পণ্য ইস্যু করে দিই কারখানায়, তাহলে আমার রয়ে যায় 600 একক। রেট একই থাকবে 15.6164। এই 600কে আবার 15.6164 দিয়ে গুণ করলে হয় 9370, 9370 টাকা। কাজ শেষ। ছক ক্লোজ করে দিব। ক্লোজ করা হলো। এরপরে যাব আমরা তার পরবর্তী ঘটনা 27-এর পর 31 তারিখ। আবার একটু উদ্দীপকটি লক্ষ্য করো। 27-এর পর 31 তারিখ বলেছে সমাপনী মজুদ
এবং এই অঙ্কে ঘাটতি বের হয়েছিল। আগে আমরা ঘাটতি পণ্যটি এখানে দেখাবো, তারপরে আমি সমাপনী মজুদ পণ্য দেখাবো। তাহলে আগে প্রথমে ঘাটতিটি দেখাই। ঘাটতি দেখাবো 31 তারিখে, ইস্যু অর ঘাটতি। সমাপনী উদ্দীপকে দেখাচ্ছে 300 একক, কিন্তু আমার বাস্তবে দেখাচ্ছে এখানে 600 একক। 300 একক কম, নিশ্চয়ই 300 একক ইস্যু করা হয়ে গেছে, তাই ঘাটতি পড়েছে 300 একক। রেট কিন্তু এটাই হবে 15.6164, গুণ করলে হয় 4,685 টাকা। 4,685 টাকা। তা রয়ে যাবে কত? এই 300 এককই রয়ে যাবে। এটার রেটও 15.6164। এটার প্রাইসও ঠিক তাই হবে, 4,685 টাকা। কাজ শেষ। আমরা দাগ টেনে বন্ধ করে দিব ছক। এবার এখানে সমাপনী একক আমরা দেখাবো। সমাপনী একক দেখাবো কিভাবে দেখো, এটা মাসের শেষ দিন দেখাবো, 31 তারিখ। সমাপনী মজুদ 300 একক, এই 300ই দেখাবো। রেট লাগবে না, 4,685 টাকা দেখাবো। এভাবেই আমার ভারযুক্ত গড় পদ্ধতির সমাধানটি শেষ হবে। ভারযুক্ত গড় পদ্ধতির বিশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে টোটাল টাকাকে টোটাল একক দিয়ে ভাগ করে নতুন একটি রেট পেয়ে সেই রেট দ্বারা আমাকে পণ্য ইস্যু বা বিক্রয় করতে হয়। এটিই মূলত ভারযুক্ত গড় পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য। এই ছিল গ নম্বর প্রশ্নের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা কেমন লাগলো তুমি চাইলে কমেন্টস করে আমাকে জানাতে পারো। নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।